হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকিউ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 8 মে 2026 শিফট 1। তো আজকের প্রথম কোশ্চেন রয়েছে সরল। তো আমরা সরল করার সময় কী করি, যে প্রথমে আমরা কোশ্চেনটাকে লিখে দিই 93 27 যোগ, আচ্ছা এই দুটো গুণ হবে, ঠিক আছে, অফ থাকলে গুণ হবে, তাহলে আমরা গুণ করে লিখে দিই 38 38 হবে, যোগ 19কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তো 19ই হবে, বিয়োগ 18কে 1 দিয়ে গুণ করলে 18 যোগ 44, ঠিক আছে। আচ্ছা 93 থেকে যদি 27 বাদ দিই তাহলে 13 থেকে 7 বার 6 আর 8 থেকে 2 বার 6, ঠিক আছে, 66। 66 আর 38 যদি আমরা যোগ করি তো 6 8 14 আর 6 3 9 1 10, 104। আচ্ছা এটা দেখো বিয়োগ আছে, তো এটাকে আগে বিয়োগটাই করে নিই, ঠিক আছে। 19 থেকে 18 বাদ দিলে 1, আর 104 আর 1 যোগ করলে 105, ঠিক আছে। 105 আর 44 যদি যোগ করি তো 4 5 9, 4 149। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে। একজন দোকানদারের কাছে 144টি চকলেট, 180টি টফি এবং 216টি ক্যান্ডি রয়েছে। তিনি এগুলোকে এমন কিছু বাক্সে প্যাক করতে চান যাতে প্রতিটি বাক্সে চকলেট, টফি এবং ক্যান্ডির সংখ্যা সমান থাকে এবং কোনো জিনিস অবশিষ্ট না থাকে। বাক্সের সর্বাধিক সংখ্যা নির্ণয় করুন। এই ধরনের অঙ্ক যখনই দেখবে তখন গসাগু করে নেবে, ঠিক আছে। যে এতটি চকলেট, এতটি টফি, এতটি আছে এবং সমান ভাগে ভাগ করে দিবে বা সমানভাবে বাক্সে রাখবে, এই ধরনের অঙ্ক থাকলে এগুলোর গসাগু করবে। তো 144, 180 আর 216 গসাগু, ঠিক আছে। এর গসাগু যদি আমরা করি তো 4 দিয়ে যদি করি তো 4 দিয়ে ভাঙলে হবে 4 3 4 12 আর 4 6 24 36। এটা 4 দিয়ে করলে 4 4 16, 4 5 20 মানে 45। আর এটা 4 5 20, 4 4 16, ঠিক আছে। এটা দেখো সবটা 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে 4 9 36, 5 9 45, 6 9 54। আচ্ছা যেহেতু গসাগু বের করছি তো আর এটা যাবে না, ঠিক আছে। লসাগু করলে এ দুটো যাওয়া যেত 4 আর 6, কিন্তু এটা আর গসাগু করলে যাবে না, গসাগুতে 3টাকেই ভাগ যেতে হবে। তো এখানে গসাগু হচ্ছে এইটুকু, ঠিক আছে, 4 9 36। অপশন সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপরে আবার একটা সরলের মতোই অঙ্ক রয়েছে আর কি, ভগ্নাংশের। চলো করি। প্রথমে উপরে দেখো এই দুটোকে যদি আমরা গুণ করি তো এই দুটোকে গুণ করলে হবে 5 5 25 আর দুটোর পর দশমিক মানে 0.25 হবে, আর যোগ চিহ্ন আছে। আর এই দুটোকে যদি আমরা গুণ করি তো 5 5 25 আর 3টের পরে দশমিক অর্থাৎ 0.025 হবে, ঠিক আছে। এবার মাঝখানে যোগ আছে, তো এটিকে যোগ করে নাও 5 7 2 দশমিক। ওকে। আচ্ছা এবার নিচে 0.1375 আছে, তো এবার ভগ্নাংশ দিয়ে দাও। 0.275 উপরে আসলো আর নিচে আসছে 0.1375, ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে তিনটের পরে দশমিক উপরে আর এখানে 4টের পরে, তো আমরা যদি 3টের, আচ্ছা আমি একটা কাজ করি, উপরে 3টের পরে আছে তো নিচে আমরা 1 দিয়ে 3টা শূন্য নিয়ে নিই, বেশি সুবিধা হবে। আর নিচে 4টার পরে আছে তো উপরে গিয়ে 4টা শূন্য নিয়ে নিই, তাহলে দশমিক উঠে গেল, ঠিক আছে। এইভাবেও দশমিক উঠানো যায়, অবশ্যই তোমরা জানো, ছোটোতে করেছো এইভাবে। তো উপরে 3টে ছিল দশমিক, 3টের পরে তাই নিচে 3টে শূন্য নিলাম, নিচে 4টার পরে দশমিক ছিল উপরে, তাই 4টা শূন্য নিলাম 1 দিয়ে, ঠিক আছে। এবার দেখো এই 3টা শূন্য আর এখানকার 3টা শূন্য কেটে দাও, উপরে তাহলে 10 থাকলো। 5 দিয়ে কাটলে এটা 5 2 10, 5 দিয়ে কাটলে এটা হবে 5 2 10 আর 5 7 35, 5 5 25, 275। বাহ, এই 275 এই 275 কেটে যাবে, থাকছে 2। অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা এখানে রুট 20.25 আছে, এগুলো প্রত্যেকটাতে মাথায় এইভাবে রুট হবে, ঠিক আছে। এটা মোবাইলে টাইপিংয়ের জন্য এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো রুট, আচ্ছা 20 25 এটা হয় 45-এর বর্গ, তাহলে এখানে হবে 4.5,
4.5-এর বর্গ হবে 20.25, ঠিক আছে। আর যোগ আছে, তো উপর নিচে করে লিখি, এটা তাহলে 0.6 হবে, বর্গমূল করে নিলে রুটটা উঠিয়ে দিলে এটা বর্গমূল হবে, তাহলে 625-এর বর্গমূল 25 হয়, তার মানে 2.5, ঠিক আছে। আর এটা হচ্ছে 225, আচ্ছা এটা বিয়োগ আছে তো পরে করছি, আগে এটা যোগটি করে নিই। 5×5 = 10, 6 × 16, 4×2=7, ঠিক আছে। এবার 2.25-এর বর্গমূল হচ্ছে 15, 225-এর বর্গমূল হচ্ছে 15, মানে 1.5। তো 1.5 কী হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা উপরে লিখছি, এটা 1.5টা কী করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। 6 থেকে 5 বাদ 1, আর 7 থেকে 1 বাদ 6, 6.1, অপশান এ রয়েছে। ওকে, যদি এক্স সমান এতটি হয় তবে এক্স স্কোয়ারের মান কত? তো এক্সের মানটা আগে বের করি। এক্সের মানে এটা যেহেতু রুট রয়েছে, তো 10-এর বর্গমূল হবে 10, সরি 100-এর বর্গমূল, এটা 10-এর না, 100-এর বর্গমূল হবে 10, আর 25-এর বর্গমূল হবে 5, যোগ 49-এর বর্গমূল হবে 7। তো 10কে 5 দিয়ে ভাগ করলে 2 যোগ 7 সমান হচ্ছে 9, তার মানে এক্সের মান হয়ে গেল 9, কিন্তু আমাদের হচ্ছে যে এক্স স্কোয়ারের মান, তো এক্স সমান যদি 9 হয় তাহলে এক্স স্কোয়ার সমান 9 স্কোয়ার, তাই তো। 9 স্কোয়ার সমান হচ্ছে 9 9 81, অপশান এ। ওকে, 3টি পরপর জোড় সংখ্যার যোগফল 60, এই 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে, তো এটা আমরা অপশান টেস্ট করে নিই, আর ফালতু কোনো বুদ্ধি লাগাচ্ছি না, কমন সেন্স নিয়ে অপশান টেস্ট করো। দেখো ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি 14 ধরি, তারপরে জোড় সংখ্যা হবে 16, তারপরে জোড় সংখ্যা হবে 18, এটি যোগ করে দেখে নাও 60 হচ্ছে কিনা। 4 6 10 8 18, 60 হবে না এটা। 16 যদি ধরি ছোট সংখ্যা, তাহলে তারপরে জোড় সংখ্যা 18, তারপরে 20, 6 8 14, এককের অঙ্কে 4 চলে আসছে, 60 হবে না। 22 24 26, তো 4 2 6 6 12, এটাও হবে না। 18 যদি ক্ষুদ্রতম ধরি, তো 18 20 আর 22, 8 2 10, 2 2 4 1 5 1 6, 60 হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 18, বাস, ঠিক আছে। আর অন্য কিছু করার দরকার নেই, একদম কমন সেন্সে করে নিলাম এটা। আচ্ছা এখানে দেখো এবার, এটা 27 না 21, 21 আর 11 যদি আমরা যোগ করি তাহলে হবে 32, গুণিত, আর এটা বিয়োগ করলে হবে 10, উপরে রয়েছে রুট, তাই তো, আর তার উপরে আবার হাফ রয়েছে পাওয়ার। তার মানে 32কে 10 দিয়ে গুণ করলে 320, আর এটা হচ্ছে হাফ, তার মানে 320 হবে অ্যান্সার। এখানে দেখো, আচ্ছা দাঁড়াও 320, এটা রুট মানে কিন্তু হাফ হয়, ঠিক আছে, এটা হাফ হয়, তার মানে 320 পাওয়ার হাফ, তারপরে আবার এটা হাফ, তার মানে 320 পাওয়ার 1/4 হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অঙ্ক হয়তো একটু ভুল আছে, এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে 320 আরামসে অ্যান্সার হতো। অঙ্ক ভুল রয়েছে, কারণ এসএসসি এটা অ্যান্সার কিন্তু 320 দিয়েছে, ঠিক আছে, এটা স্কোয়ার হওয়া উচিত ছিল এখানে। চলো 320 দিয়েছে, 320 এমনিতে বোঝাচ্ছে 320 হয়তো হতে পারে এটা, হ্যাঁ অনুমান, কিন্তু এটা অঙ্কটা হচ্ছে না, 320 হচ্ছে না, এটা মোটামুটি এরকম চলে আসছে, আন্ডার রুট 320 4 আর কি চলে আসছে, ঠিক আছে, 1/4 মানে এটাই আসছে। হ্যাঁ, তো এটার মান মোটামুটি 4 দশমিক কিছু একটা আসতে পারে, কিন্তু এখানে অপশান নেই, তো 320 এটা অ্যান্সার নিলাম, ঠিক আছে, এখানে আর বেশি মাথা খাটাচ্ছি না, এখানে স্কোয়ার হওয়া উচিত ছিল হাফের জায়গায়। আচ্ছা তারপরে দেখো 5 8 পি 8, এর সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে পি এর মান কত? দেখো 9 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে যে সংখ্যাগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে, তো 9 দ্বারা সংখ্যাগুলো যোগফল করে নাও, 8 5 13, আর 8 কত 13, আর 8 হচ্ছে 21, তো 21 আর পি এর মান আর কত নিলে এটা 9 দিয়ে ভাগ যাবে, তো 21-এর পরে 9 দিয়ে ভাগ যাবে মানে 27, 27 হলেই কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, তার মানে পি এর মান অবশ্যই হবে 6, ঠিক আছে, তাহলে এটা 27 হয়ে যাচ্ছে।
ঠিক আছে। পি এর মান যদি আমরা 6 নিয়ে নিই তাহলে দেখো যোগ করলে 5 8 13, 6 19 আর 8 27, তার মানে পি এর মান হবে 6। ঠিক আছে, পি এর মান 6 নিলে এটা 27 হয়ে যাবে যোগফল, আর 27 9 দ্বারা ভাগ যাবে। ওকে, আচ্ছা এখানে একটা করে বের করো, রুট 48-এর মান কত। দেখো এইভাবে বের করব আমরা। 48 আছে তো 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে এটা হবে কত 24, 2 দিয়ে ভাঙলে এটা 12, 2 দিয়ে ভাঙলে এটা 6, 2 দিয়ে ভাঙলে এটা 3। ঠিক আছে, এবার রুট আছে তো আমরা কি করব, দুটো থেকে একটা নিব, তাই তো। রুট থাকলে আমরা দুটো থেকে একটা নিই, তো দুটো থেকে একটা নিলে এটা 2 আর এখানে একটা 2 নিব, আর এটা যেহেতু 3 একটাই আছে তার মানে এটা উপরে রুট দিয়ে দেবো। তারপরে এটা তাহলে অ্যান্সার রুট 48-এর মান হয়ে যাবে 4√3। ঠিক আছে, ঠিক একই রকমভাবে 27কেও ভাঙো। 27কে ভাঙলে 3 9 3 3, তো দুটো 3 থেকে একটা 3 নিব, আর একটা 3 বাকি আছে তো এটা রুট দিয়ে লিখে দেবো। ঠিক আছে, মাঝে যোগ আছে, যোগ বসিয়ে দাও। আর 12কে ভাঙো, 12কে যদি আমরা ভাঙি তাহলে 2 6 2 3, দুটা 2 থেকে একটা 2 নিব, আর 3 একটাই আছে তো √3 বসিয়ে দেবো মাইনাস। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে নাও। 4 আর 3 7, 7 থেকে 2 বার দিলে 5, 5√3। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। আয়তক্ষেত্রটির পরিসীমা কত। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে। এর ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এটা দৈর্ঘ্য হবে আর এটা প্রস্থ, এ দুটোর গুণফল হয় ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আর এটার কর্ণ দেওয়া আছে 20 সেন্টিমিটার। এবার আচ্ছা একটা আমি জিনিস আগে বলে দিই, 192কে আমরা ছোটো ছোটো করে আগে ভেঙে দিই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, আমি যদি এটাকে ভাঙি তাহলে এটা হবে 96, 2 দিয়ে ভাঙলে 48, 2 দিয়ে ভাঙলে 24। ঠিক আছে, আর নিচে লেখা যাবে 2 দিয়ে ভাঙলে 12, আচ্ছা এদিকে লিখে দিচ্ছি। ঠিক আছে, 2 দিয়ে ভাঙলে 6, আর 6কেও যদি আমরা ভাঙি তাহলে 2 আর 3 আসবে। হ্যাঁ, তো আমি একটু সাইডে কোনাতে এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, 6কে ভাঙলে 2 আর 3। ঠিক আছে, মানে 192কে আমরা এটি ভাঙলাম। এবার দেখো একটা জিনিস আমি বলি, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে। ঠিক আছে, দুটো যে টিক চিহ্ন দিয়েছি এই দুটো দৈর্ঘ্য প্রস্থ, আর এটা হচ্ছে কর্ণ। তো কর্ণটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থের থেকে বড় হবে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের মান 20 থেকে অবশ্যই ছোট হবে। ঠিক আছে, এবার 192কে আমরা ভেঙে দিয়েছি, আর দৈর্ঘ্য আর গুণিত প্রস্থ করলে কিন্তু 192 হবে, মানে ক্ষেত্রফল হবে। তো এখানে দেখো আমরা এমন মান নিব এখান থেকে ভাঙা সংখ্যাগুলো থেকে যাতে 20 থেকে ছোট হয় আর 192 হয়ে যায় গুণ করে। তো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32, 32 অবধি নিব না, আমরা 16 অবধি নেব, কারণ 20 ছোট নেব, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের মান 20 ছোট হবে। ঠিক আছে, আর এখানে 2 আর এখানে হচ্ছে 3 2 6, এই যে কোনাতে রয়েছে, তো 6 2 12, তার মানে 12। তো 16 গুণিত 12 করলে কিন্তু 192 হবে, তার মানে দৈর্ঘ্যটা হবে 16 আর প্রস্থ হবে 12। ঠিক আছে, তাহলে 192 হয়ে যাবে, আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এবার পরিসীমা আমাদের চেয়েছে। ঠিক আছে, অন্যভাবেও করা যেত, এইভাবে করে নিলাম। এটা আমি শুধু ভেঙে দেখালাম, তোমাদের যদি মানে কনসেপ্টটা এটা জানা থাকে তাহলে মুখে মুখে হয়ে যাবে, মানে ফটাফট করতে পারবে কিন্তু। ঠিক আছে, এবার 16 আর 12 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ, আর পরিসীমা বের করতে বলেছে। তো পরিসীমা মানে হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তো 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি আমরা এটা যোগ করি 16 আর 12, এখানে যদি 16 যোগ 12 আমরা বসিয়ে দিই তাহলে 2 গুণিত 16 আর 12 28, তো 28 দিয়ে 56। ঠিক আছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, 24টি সংখ্যার গড় হলো 34, প্রতিটি সংখ্যা থেকে একটি সংখ্যা এম বিয়োগ করা হলো, এর ফলে এই 24টি সংখ্যার নতুন গড় দাঁড়ায় 29, এম এর মান কত। তো প্রথমে আমরা মোটগুলো বের করব। 24টি সংখ্যার গড় যদি 34 হয় তো 24টি সংখ্যার মোট অর্থাৎ যোগফল কত।
ঠিক আছে, তার মানে এটাকে গুণ করে নিলে আমাদের 24টি সংখ্যার মোট বের হবে বা সমষ্টি বের হবে। তো 4 4 16, 3 4 12, 13, আর 4 2 8, 3 2 6, তাহলে কত আসছে 6 8 3 11, 6 1 7, 8 816 আসছে। ঠিক আছে, এবার তারপরে কিছু সংখ্যা বাদ দিয়েছে, বাদ দিয়ে আবার 24টি সংখ্যার গড় হচ্ছে 29, মানে প্রত্যেকটা সংখ্যা থেকে কিছু কিছু অংশ বাদ দিয়েছে। ঠিক আছে, তো আবার কি হয়েছে, গড়টা 29 দাঁড়িয়ে গেছে, মানে কমে গেছে। তাহলে 24টি সংখ্যার নতুন যেটা গড় বলেছে সেটা যদি আমরা সমষ্টি বের করি, আবার গুণ করব। তো 4 9 36, 4 2 8, 3 11, আর 9 2 18, হ্যাঁ 2 2 4 5, 6 8 1 9, 5 1 6। আচ্ছা, আগে যোগফল ছিল বা সমষ্টি ছিল 816, আর এখন 24টি সংখ্যার সমষ্টি 696, তো কমেছে কত, এটা বিয়োগ করে দাও। বিয়োগ করলে 6 থেকে 6 বার 0, 11 থেকে 9 বার 2, 7 থেকে 6 বার 2, 120 কমেছে। ঠিক আছে, 120 কখন কমলো, যে প্রত্যেকটা সংখ্যা মানে 24টা সংখ্যা থেকে কিছু কিছু জিনিস কমিয়ে দিয়েছে, কিছু কিছু পরিমাণ কমিয়ে দিয়েছে, যাতে 120 কমেছে। ঠিক আছে, তো 120 মোট কমেছে, তো 24টা সংখ্যাতে কত কমেছে, মানে 24টা সংখ্যাতে 120 কমেছে, তো একটা সংখ্যাতে কত কমেছে, মানে 120কে 24 দিয়ে ভাগ করব, মানে 5 হবে অ্যান্সার। ঠিক আছে, মানে প্রত্যেকটা সংখ্যা থেকে 5 করে কমিয়েছে, 5 করিয়ে কমানোর পরেই কিন্তু এটা 120 কমেছে, অর্থাৎ অপশন এ হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে এমনি বেসিক নিয়ম। অঙ্ক কিভাবে করতে এটা দেখো, আমি বলছি, এটা 10 সেকেন্ডের অঙ্ক। এখানেও 24টা সংখ্যা রয়েছে, এটা এখানেও 24টা সংখ্যা রয়েছে, গড় শুধু কমে গিয়েছে 34 থেকে 29। দেখো 34 থেকে 29 বাদ দিলে 5, অ্যান্সার এমনি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। একটি দ্রব্যের ক্রয়মূল্য 500 টাকা, লাভের হার 25%, লাভের পরিমাণ কত? আচ্ছা, 25% লাভের হার মানে 100 টাকায় লাভ করছে 25 টাকা, তাই তো? তো 500 টাকায় কত লাভ করবে? 5 25 125 টাকা লাভ করবে, অপশন বি। এটা 5 গুণ হয়েছে, তো এটাও 5 গুণ। ঠিক আছে, মানে 100 টাকায় 25 টাকা, 500 টাকায় 125 টাকা লাভ করবে। এটা তো এমনি বেসিক কমন সেন্স আর কি। যদি কোনো সংখ্যার 60% 75 হয়, তো 180% কত? কি বলছে, 60% 75, তো 180% সমান কত? এটা কত গুণ হয়েছে দেখো, 3 গুণ করে 180 হচ্ছে, এটাকেও 3 গুণ করে দাও। তো 3 গুণ করলে 3 5 15, 3 7 কত 22, 225। অপশন বি হচ্ছে অ্যান্সার, বা ঐকিক নিয়মেও করতে পারো। ঠিক আছে, একজন ছাত্র প্রতিটি 200 নম্বরের 5টি বিষয়ে মোট 60% নম্বর পেয়েছে। আচ্ছা, সে বিষয় 1-এ তার প্রাপ্ত মোট নম্বরে 25% নম্বর পেয়েছে, বিষয় 1-এ সে কত নম্বর পেয়েছে? দেখো, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 200 করে হয়েছে। ঠিক আছে, একটা সাবজেক্টে 60% নম্বর পেয়েছে। 60% মানে কি, 100-তে 60 পেয়েছে, তো 200-তে কত পেয়েছে? 120। তোমরা মার্কশিটের নম্বর অবশ্যই গুনতে জানো, যে পার্সেন্টেজ কীভাবে বের করে। 200 মার্কের পরীক্ষাতে 60% নম্বর মানে 120 পেয়েছে। ঠিক আছে, একটা সাবজেক্টে 120, তো 5টা সাবজেক্টে কত হবে? তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তার মানে এটা 600। ঠিক আছে, তার মানে ও মোট 600 নম্বর পেয়েছে। কত মার্কের পরীক্ষাতে? 1000 মার্কের পরীক্ষাতে। 5 200-তে 1000, 200 মার্কের করে পরীক্ষা, 5টা সাবজেক্ট। ঠিক আছে, 1000-এও 600 পেয়েছে, তো 1000-এ এখানে আমাদের দরকার নেই। এখানে বলছে যে সে বিষয় 1-এ মানে প্রথম বিষয়টাতে সে মোট প্রাপ্ত মোট নম্বরের 25%, তো প্রাপ্ত মোট নম্বর ওর 600, তো 600-র 25% কোথায় পেয়েছে? ওই প্রথম সাবজেক্টে পেয়েছে। তো এর 25% কত হবে? 6 25-এ 150। ঠিক আছে, তার মানে বিষয় 1-এ সে 150 পেয়েছে, বিষয় 1-এর নম্বরটাই চেয়েছে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, কোনো দ্রব্যের ক্রয় মূল্যের 30% তার বিক্রয় মূল্যের 25%-এর সমান, লাভের শতাংশ কত? আচ্ছা, ক্রয় মূল্যের 30%, ক্রয় মূল্য আমি যদি সিপি ধরি, তার মানে সিপি 30%, আর বিক্রয় মূল্য মানে এসপি মানে সেলিং প্রাইস, এসপির 25%। কী বলছে? সমান, তাই মাঝখানে সমান দিয়ে দিয়েছি।
দুই দিকে কাটবে, 100 কেটে যাবে, ঠিক আছে। সিপি বাই এসপি যদি এখানে করি, তো যেটা যেটার সঙ্গে গুণ হয়েছে ওটা কোনাকুনি বসবে। সিপির সঙ্গে গুণ হয়েছে 30, তো 30-এর কোনাকুনি সিপির কোনাকুনি 30 হবে। এসপির সঙ্গে গুণ হয়েছে 25, তো এসপির কোনাকুনি 25 হবে, ঠিক আছে। তার মানে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 25 আর বিক্রয় মূল্য হচ্ছে 30। মানে 25 টাকায় কিনেছে, 30 টাকায় বিক্রি করেছে, তাহলে 5 টাকা লাভ করেছে। তো এখানে বলছে লাভের শতাংশ কত, তার মানে 25 টাকায় কিনে 5 টাকা লাভ করে, 25 টাকার জিনিসে 5 টাকা লাভ করে, তো 100 টাকার জিনিসে কত লাভ করবে, শতাংশ মানে 100। তো 5 5-এ 25, 5 20-তে 120% লাভ করবে। ওকে, এ একা কোনো কাজের 50% 10 দিনে শেষ করতে পারে। এ একা 7 দিনে একই কাজের কত শতাংশ সম্পন্ন করবে? আচ্ছা, 10 দিনে করে 50%, 7 দিনে কত শতাংশ করবে? বাস, আর কিছু নেই অঙ্কতে। 50 গুণিত, দেখো 10 দিনে 50 যদি করে, 50 ধরো যে 10 দিনে 50টা কাজ করছে, তো 7 দিনে কম কাজ করবে, তো কমটা উপরে মানে 7 উপরে, বা উল্টে দিলেই হবে। তো আমি বারবার বলেছি লোক, দিন, খাওয়া, সময় এগুলো যদি থাকে তো একটু দেখে নেবে চেক করে, কারণ অনেক সময় উল্টে দিলে অঙ্ক ভুল হয়ে যায়, ঠিক আছে। তো এটা কাটলে হবে 5, 5 7 35, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, পি এবং কিউ একত্রে একটি কাজ 20 দিনে করে, পি প্লাস কিউ করে 20 দিনে, আর আর একাই করে 30 দিনে। তো মোট কাজ হচ্ছে, তাহলে লসাগু মানে 60, ভাগ করলে এটা হবে 3, ভাগ করলে এটা হবে 2, মানে 60কে 30 দিয়ে ভাগ করলে 2, 60কে 20 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে। এবার দেখো ওরা একসঙ্গে কাজ করে, তো একসঙ্গে ওরা টোটাল কটা কাজ করছে? 5টা। তার মানে একসঙ্গে ওরা একদিনে 5টা কাজ করে, তো 60টা কাজ করতে ওদের কত দিন লাগবে? তো 60কে 5 দিয়ে ভাগ, মানে 12 দিন লাগবে, অপশন এ। একটি ট্রেন 100 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, কিমি ঘন্টায় ট্রেনটির গতি কত হবে? আচ্ছা, মিটার পার সেকেন্ডে গতি দেওয়া আছে, কিমি ঘন্টায় করতে হবে, মানে 5/18 দিয়ে, না না, মিটার থেকে যখন কিলোমিটারে যাবে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। আর যদি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যেতে, তো 5/18 দিয়ে, ঠিক আছে। তো 5 20 100, 18 দিয়ে 36, 360 হচ্ছে অ্যান্সার। একটি 800 মিটার দীর্ঘ ট্রেন বিপরীত দিকে হাঁটতে থাকা একজন ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি ওই ব্যক্তির গতির 4 গুণ। ট্রেনটির গতি কিলোমিটার পার ঘন্টায় কত? আচ্ছা, দেখো ট্রেনটির গতি, আমি যদি ব্যক্তিটির গতি এক্স ধরি, তো ট্রেনের গতি 4x হবে, কারণ 4 গুণ যেহেতু, ঠিক আছে। তার মানে ওদের দুজন মিলিত গতি বা আপেক্ষিক গতি কত হবে? 5x বা 5x, ঠিক আছে। আর এখানে দেখো 800 মিটার দীর্ঘ ট্রেন এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে ব্যক্তিও চলছে আর ট্রেনও চলছে, ঠিক আছে। তো দুজনেই যখন চলছে, তার মানে এই গতিটা তাদের মিলিত গতি, 8 সেকেন্ডে 800 মিটার, তো 1 সেকেন্ডে অবশ্যই ওরা 100 মিটার যাবে। আর লিখছি না, এটা একবার করে দিলাম, 8 সেকেন্ডে 800 মানে 1 সেকেন্ডে 100 মিটার যাবে। তো এটা ওদের দুজনের মিলিত গতি, আর দুজনের মিলিত গতি আমরা কত পেয়েছি? 5x, তার মানে 5x মানেই হচ্ছে 100। তো এক্স মানে তাহলে কত? এক্স মানে হচ্ছে 20, ঠিক আছে। 100কে 5 দিয়ে ভাগ করে 20, এক্স মানে যদি 20 হয়, তাহলে 4x মানে কত? 4 গুণিত 20 মানে 80, ঠিক আছে, 80। তো 4xটা কার ছিল? ট্রেনের গতি। তো এখানে বলছে ট্রেনের গতি কত, তো ট্রেনের গতি হবে 80, কিন্তু অপশানে তো 80 নেই। 80 নেই এই কারণেই যে আমরা এখানে দেখো পুরো অঙ্কটা মিটার পার সেকেন্ডে আছে, মিটার আর সেকেন্ডে আছে, ঠিক আছে। আর এখানে চেয়েছে কিলোমিটার পার ঘন্টা। তো মিটার পার সেকেন্ডে আমরা 80 পেয়েছি, তো 80কে আমরা মিটার পার সেকেন্ডে যদি কিলোমিটার পার আওয়ার করি, তাহলে কি হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই তো, যেটা আমরা এর আগের অঙ্কতে করলাম। তো গুণ করে দাও, তো এটা করলে 5 8 40, ওই সরি 80 আছে না, 5 16 80। তো এটা যদি করি তো 6 18 108, এটাই হবে 288 হবে অ্যান্সার। এককের অঙ্কে 8 এটাতেই আছে, করে নিই। 6 18 108, আর 18 একে 18, 18 আর 10-এ 28, 288, ঠিক আছে।
একটি দ্রব্যের চিহ্নিত মূল্য এক্স টাকা, ঠিক আছে, চিহ্নিত মূল্য বলছে এক্স টাকা। তো আমরা ধরে নিলাম এক্সের মান হচ্ছে 100, মানে চিহ্নিত মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে। অঙ্ক করার খাতিরে কিন্তু 100টা ধরলে সুবিধা হবে, কারণ এখানে 30% বলেছে, শতাংশে অঙ্ক রয়েছে, ঠিক আছে। এবার এক ব্যক্তি এটি 25% ছাড়ে কিনেছেন, মানে 100 টাকা চিহ্নিত লেখা রয়েছে। এবার ওই কিনলো, ওই ব্যক্তিটা কিনলো 25% ছাড়ে, মানে 100 টাকার জিনিস 25 টাকা ছাড়ে কিনলো, তার মানে 75 টাকায় কিনলো, ছাড় পাড় পেয়ে, মানে 25 টাকা ছাড় পেয়ে 75 টাকায় কিনলো। এবার এ কিন্তু বিক্রি করে দিয়েছে, আবার কত টাকায় বিক্রি করেছে, এখানে কি বলছে যে ও যেটা বিক্রি করেছে সে দামটা হচ্ছে এক্সের 30%, মানে এখানে 100 রয়েছে, তো 130%, মানে 130 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তো আমরা কী পেলাম, ও 100 টাকায় কিনলো, 100 টাকা চিহ্নিত মূল্য ছিল, 75 টাকায় কিনলো, আর কিনে অন্য জনের কাছে আবার 130 টাকাতে বিক্রি করে দিয়েছে। 130 টাকা কীভাবে পেলাম, এই যেখানে বলেছে যে দামে বিক্রি করেছে সেটা হচ্ছে এক্সের 130, মানে 100-র 130, ঠিক আছে। আমরা এক সময় 100 ধরেছি যেটা। তো 75 টাকায় কিনলো, 130 টাকায় বিক্রি করলো, তার লাভ কত টাকা করলো, 55 টাকা লাভ করছে। তো এখানে বলেছে যে শতাংশের পরিমাণ কত, শতকরা লাভের পরিমাণ কত, তাই তো। তো 75 টাকায় আর জিনিসে লাভ করছে ও 55 টাকা, তো 100 টাকার জিনিসে কত, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, আচ্ছা 4 5 20, 4 5 20, তো 220, তাই তো। 4 5 22 হয়েছে, বা 220-কে 3 দিয়ে ভাগ, আচ্ছা এইদিকে ভাগ করছি, 220-কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, তো 3 7 21, 7 সপ্তাহতেই রয়েছে, নামছে 10, 3 3 9, 73, দুটো অপশানে রয়েছে। দাঁড়াও, নিচে লেখা অসুবিধা হচ্ছে, আমি একটু পাঁচ সাইডের দিকে লিখছি, ঠিক আছে। 10 থেকে 9 বাদ দিলে 1, আর দশমিকের জন্য আমরা একটা শূন্য নিয়ে নিলাম। সাইডে লিখছি এই কারণে যে নিচে লেখা হচ্ছে না ওখানে, ঠিক আছে। আবার ভাববে না যে এদিকে কেন লিখলো। তো আবার 3 3 9 হবে এখানে, তার মানে 73.3, কোনটাতে রয়েছে, অপশান বি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।